অ্যাজমা জীবনের যে কোনো স্তরে ইভেন 40 বছর 50 বছর বয়সে এসেও কিন্তু প্রপার অ্যাটাক অফ অ্যাজমা হতে পারে এবং তাদের সর্দি কাশির টেন্ডেন্সি আগে কম হতো এখন বেশি হচ্ছে। 40 বছর বয়সে প্রথমবার আমার শ্বাসকষ্ট হচ্ছে, মিথ বা কনসেপ্ট আছে যে ইনহেলার তো লাস্ট চিকিৎসা, খুবই ভুল ধারণা। কেন অ্যাজমার জন্য ইনহেলার বেস্ট ট্যাবলেট নয়? নমস্কার, উপকার থেকে আমি সুস্মিতা কুন্ডু। উপকার হলো এমন একটি প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা খুব সহজেই বাড়ি বসে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন। আজ আমরা আলোচনা করব অ্যাজমা নিয়ে। আজ আমাদের সাথে রয়েছেন কনসালটেন্ট পালমোনোলজিস্ট ডক্টর প্রিয়াঙ্কা ঘোষ। নমস্কার, আমি ডক্টর প্রিয়াঙ্কা ঘোষ, কনসালটেন্ট পালমোনোলজিস্ট, ILS Hospital Dom and Sonoscan Hospitals Private Limited. I'm a chest specialist. I have done my MBBS from NRS Medical College. And I have done my MD in respiratory medicine from Arjikar Medical College, and I have done my DNB from Delhi. So I'm a pulmonologist and bronchoscopist attached to ILS Hospital Dom. হ্যাঁ, তো ম্যাম, অ্যাজমা মানে শ্বাসকষ্ট, যেটা ধরুন অনেক পেশেন্ট এরকম হয় কি তাদের জন্ম থেকে কোনো শ্বাসকষ্ট ছিল না, হঠাৎ করে 2-3 বছর বা 1-1.5 বছর ধরে তাদের শ্বাসকষ্ট হচ্ছে, তো এটা কি অ্যাজমা? দেখুন, অ্যাজমা অ্যাকচুয়ালি জন্মগত অসুখ বলতে যেটাকে বোঝায়, অ্যাজমা ঠিক সেরকম ধরনের অসুখ নয়। কিন্তু হ্যাঁ, অ্যাজমাতে ফ্যামিলি হিস্ট্রি মানে পারিবারিক হিস্ট্রি খুব গুরুত্বপূর্ণ। বাবা মা, ঠাকুমা ঠাকুরদা, দিদা দাদু, বাবা বা মায়ের রিলেটিভদের অ্যালার্জি বা অ্যাজমার একটা হিস্ট্রি থাকে, সচরাচর থাকে, বেশিরভাগ ক্ষেত্রেই থাকে। কিন্তু তার মানে এই নয় যে আমি হিস্ট্রি পাচ্ছি না মানেই এটা অ্যাজমা নয়। আর অ্যাজমা যে একদম জন্মগত 1 বছর 2 বছর 5 বছর বয়সে ম্যানিফেস্ট করবে সেটা নাও হতে পারে। অ্যাজমা জীবনের যে কোনো স্তরে ইভেন 40 বছর 50 বছর বয়সে এসেও কিন্তু প্রপার অ্যাটাক অফ অ্যাজমা হতে পারে, এবং সেটাও অ্যাজমা যদি প্রপারলি ইভ্যালুয়েট করে দেখা যায়। তবে সচরাচর হিস্ট্রিতে দেখা যায় যে তাদের যদি পুরনো কি আগে হতো, তাদের একটা অ্যালার্জিক টেন্ডেন্সি থাকে, তাদের সর্দি কাশির টেন্ডেন্সি আগে কম হতো এখন বেশি হচ্ছে। আগে সর্দি কাশি হলে একটু টানের কষ্ট হতো, এখন সেটা বেশি হচ্ছে, এরকম হিস্ট্রি কিছু না কিছু পাওয়া যায়। তো সুতরাং 40 বছর বয়সে প্রথমবার আমার শ্বাসকষ্ট হচ্ছে মানেই যে আমার কোনো অ্যাজমার হিস্ট্রি নেই বা এটা অ্যাজমা হতে পারে না, এরকমটা কিন্তু নয়। প্রপারলি ইভ্যালুয়েট করে দেখতে হবে সেটা সত্যি অ্যাজমা কি। আচ্ছা, তো ম্যাম অ্যাজমা হলে তো ইনহেলার নিতে হয়, তো ইনহেলারটা কি রেগুলার নিতে হয় নাকি ট্যাবলেট বা কোনো রকমের ওষুধ আছে যেটা নিলেও হয়? দেখুন, একটা খুব কমন কনসেপ্ট হচ্ছে এবং পেশেন্টের খুব কমন কোয়েশ্চেন হচ্ছে যে আমি অ্যাজমা আছে আমার, ঠিক আছে, বাট আমি ইনহেলার নিতে চাইছি না, ইনহেলার তো লাস্ট চিকিৎসা। একটা মিথ বা কনসেপ্ট আছে যে ইনহেলার তো লাস্ট চিকিৎসা, আমাকে এখন ট্যাবলেটই দিন, আমি পরে গিয়ে ইনহেলার নেবো। এটা একটি খুবই ভুল ধারণা। আপনি আর 5টা অসুখের মতন অ্যাস্থমাকেও ট্রিট করবেন প্রথম থেকেই উইথ প্রপার মেডিসিন। আমার পক্ষে সবচেয়ে ভালো যে ওষুধটা হবে আমি সেই ওষুধটা দিয়ে আমার রোগের চিকিৎসা করব। আমি নিশ্চয়ই সেকেন্ড লাইন বা থার্ড লাইন যেটা একটু কম ভালো, যেটার কম কার্যকারিতা, সেটা দিয়ে চিকিৎসা করব না। আমি প্রথম থেকেই ভালো জিনিস দিয়ে চিকিৎসা করব। কেন অ্যাজমার জন্য ইনহেলার বেস্ট ট্যাবলেট নয়? কেন অ্যাজমা আমি যখন ডিরেক্টলি ইনহেলার নিচ্ছি মুখে, তখন সেই ওষুধটা মলিকুলটা সরাসরি আমার ফুসফুসের ভেতরে গিয়ে পৌঁছে যাচ্ছে ডিরেক্ট। তাতে আমরা যখন ট্যাবলেট খাই সেই ট্যাবলেটটাই আমাদের রক্তে মিশে ব্লাড হয়ে আমাদের লাংসে এসে পৌঁছয়, সেটা কিডনিতে যায়, তার এফেক্ট আছে, হার্টে যায়, তার এফেক্ট আছে। কিন্তু অ্যাজমাতে ইনহেলার যখন আমি নিচ্ছি তখন সরাসরি সেটা ফুসফুসেই যাচ্ছে। তার 2-3টে বেনিফিট। 1 নম্বর, ফুসফুসে যাওয়ার জন্য সেটা সরাসরি কাজ করছে, অত্যন্ত দ্রুত শ্বাসকষ্ট কমছে। 2 নম্বর, যেহেতু রক্তে মিশছে না, সুতরাং অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট যেটাকে বোঝায় সেটার সম্ভাবনা অনেক কম। যার জন্য আমি অবশ্যই ইনহেলার দিয়ে চিকিৎসা করব প্রপার ডোজে। আর এই কনসেপ্টটা ভুল যে আমি ট্যাবলেট দিয়ে চিকিৎসা করতে থাকলেও নিশ্চয়ই আপনি প্রাথমিকভাবে আরাম পাবেন, কিন্তু একটা সময় গিয়েই অসুখটা কিন্তু চিকিৎসার বাইরে যেতে থাকবে এবং অনেক জটিল হয়ে যাবে, তখন আপনাকে ইনহেলার নিতেই হবে। কিন্তু প্রপার চিকিৎসাটা তখন অল্পতে আর হবে না, অনেক জটিল হয়ে দাঁড়াবে। সুতরাং বেটার টু ট্রিট অ্যাজমা উইথ ইনহেলার ফ্রম দ্য বিগিনিং। তো ম্যাম, ইনহেলারে স্টেরয়েড থাকে, অনেকে বলে শরীরের জন্য কি স্টেরয়েড নেওয়াটা উচিত, মানে আপনার কি মত? দেখুন, ইনহেলারের মধ্যে স্টেরয়েড থাকে এই কথাটা ঠিক, মানে সব ইনহেলারে স্টেরয়েড থাকে না, কিন্তু অ্যাজমা পেশেন্টের ক্ষেত্রে স্টেরয়েড যুক্ত ইনহেলারই কিন্তু ট্রিটমেন্ট। অত্যন্ত প্রাথমিক পর্যায়ে হয়তো আমরা স্টেরয়েড ছাড়া ইনহেলার দিয়ে কিছু ক্ষেত্রে চিকিৎসা করা হয়, কিন্তু প্রিডমিনেন্ট মেন চিকিৎসা কিন্তু অ্যাস্তমা পেশেন্টের স্টেরয়েড যুক্ত ইনহেলার। কেন, লাংসের মধ্যে, ফুসফুসের মধ্যে যে ইনফ্ল্যামেশন বা প্রদাহ হয় বেসিক্যালি, সেইটাকে কন্ট্রোল করার জন্য কিন্তু স্টেরয়েড ইনহেলারই প্রয়োজন। এবার রইল যে আমি এই স্টেরয়েড ইনহেলারের সাইড এফেক্ট। স্টেরয়েড অবশ্যই শরীরের পক্ষে
বিপজ্জনক হয়ে দাঁড়াতে পারে, স্টেরয়েডের লং টার্ম সাইড এফেক্ট রয়েছে, কিন্তু সেটা প্রিডমিনেন্টলি খাওয়ার ট্যাবলেটে স্টেরয়েড খেলে। খাওয়ার ট্যাবলেটে স্টেরয়েড খেলে, যেমন আমি আগেও বললাম, খাওয়ার ট্যাবলেটের মাধ্যমে সেটা শরীরে বিভিন্ন অংশে ছড়িয়ে সুগার, প্রেশার এগুলো আনকন্ট্রোল করা, বোনসের ক্ষতি করবে, চোখের ক্ষতি করবে, প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গে স্টেরয়েডের এফেক্ট আছে। কিন্তু ইনহেলারের মাধ্যমে স্টেরয়েড নিলে যেটা হয়, সেটা শুধু লাংসেই কাজ করে যেখানে তাকে প্রয়োজন। অন্য শরীরের কোনো অংশে এই স্টেরয়েডের সাইড এফেক্ট কিছু প্রভাব পড়ে না যদি আপনি ইনহেলারের মাধ্যমে নেন। সুতরাং স্টেরয়েড ইনহেলারে আপনি লাভ যতটা পাবেন সেটাকে যদি 99% ধরেন, সাইড এফেক্টের পরিমাণ খুবই 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 নগণ্য। সুতরাং স্টেরয়েড ইনহেলার আর কমপ্লিটলি সেফ ফর অ্যাস্থমা পেশেন্ট এবং মেন ট্রিটমেন্ট অফ অ্যাস্থমা পেশেন্টস। আচ্ছা, তো ম্যাম এই ইনহেলার কি সারা বছরই নিয়ে যেতে হয়, মানে এটা কি অভ্যাসে দাঁড়িয়ে যায় নাকি কখনো থামাতেও হয়? হ্যাঁ, দেখুন, এইটা ব্যাপার হচ্ছে যে মানে সবারই মনে হয় যে আমি সারা বছর ইনহেলার নেব। অ্যাজমা পেশেন্টের ইউজুয়ালি কি হয়, মাঝে মাঝে অ্যাটাক হয়। ধরুন একটা সর্দি কাশি হলো, একটা ঠান্ডা 15-20 দিন তারা শ্বাসকষ্টে ভুগলো, আবার মাঝখানটা তারা নর্মাল থাকলো, আবার ঠান্ডা লাগলো, আবার শ্বাসকষ্ট হলো। কিন্তু সেই ক্ষেত্রে তাদের মনে হতেই পারে যে আমি ইনহেলারটা যখন যখন অসুবিধা হবে তখন তখন নেব। যদিও এটা খুব আর্লি স্টেজের ট্রিটমেন্ট, কিন্তু অ্যাস্থমাতে মেন সিমটমটা আপনি হয়তো বছরে 15 দিন বা বছরে 3বার আপনি 15 দিন করে ফিল করছেন, কিন্তু অসুখটা সবসময় আপনার ভেতরে খুব লো লেভেলে চলছে। লাংসের প্রদাহটা কিন্তু সবসময় রয়েছে, আপনার অ্যাজমা আস্তে 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 একটু একটু করে বেসলাইন বাড়ছে। আপনি প্রথম প্রথম বছরে 3টে বা 4টে অ্যাটাকই ফিল করতে পারবেন বা 2টো ফিল করতে পারবেন। যদি আপনি সারা বছর সেটাকে চিকিৎসা করে লাংসের প্রদাহটাকে কম রাখেন, তাহলে এটা বাড়াবাড়ির সম্ভাবনা ভবিষ্যতে কমবে। না হলে কিন্তু এটা আজকে হয়তো আপনি দেখছেন বছরে 2বার বা 3বার হচ্ছে, এটাই 5 বছর বাদে গিয়ে বছরে 7বার 8বার করে শ্বাসকষ্ট হবে, এবং তখন জিনিসটা চিকিৎসাও অনেক কঠিন হয়ে যাবে। সুতরাং ইনহেলার নিতে হবে লাং ফাংশনের উপর ডিপেন্ড করে, অবশ্যই আপনার ডাক্তারের অ্যাডভাইস অনুযায়ী। এবং অ্যাস্থমাতে ইনহেলার কিন্তু সারা বছরই কন্টিনিউ করতে হবে, যখন আপনি ভালো থাকবেন তখনও, যখন আপনার বাড়াবাড়ি হবে তখনও। দরকার পড়লে ডোজেজের চেঞ্জ হয়, সেটা ডাক্তারের পরামর্শ মতন চেঞ্জ করবেন। কিন্তু এটার সঙ্গে অভ্যেসজনিত কোনো ব্যাপার নেই। যেমন আপনি সুগারের ওষুধ খাচ্ছেন, না খেলেও আপনার সুগার কন্ট্রোল হলে কি আপনি ছেড়ে দেবেন, সেটাই কি অভ্যেস হচ্ছে? তা নয়। প্রেশারের ওষুধ রোজ খাচ্ছেন, সেরকমভাবে অ্যাজমা থাকলে ইনহেলার রোজ নিতে হবে। এর সঙ্গে অভ্যেসের কোনো সম্পর্ক নেই। ঠিক আছে? তো ম্যাম এই অ্যাজমাটা কি মানে কিউরেবল নাকি? দেখুন, অ্যাজমা কিউরেবল কথাটা বলাটা খুব মানে অ্যাকচুয়ালি ভুল বার্তা। হ্যাঁ, অ্যাজমা কিউরেবল যদি কেউ বলেও যে এই 3 মাস আপনি ইনহেলার নিন, এই 6 মাস আপনি ইনহেলার নিন, আপনার অ্যাজমা সেরে যাবে, বা 2 বছর ইনহেলার নিন, আপনার অ্যাজমা সেরে যাবে, এটা কিন্তু একটা রং কনসেপ্ট। অ্যাজমা আছে মানে লাংসে একটা ইনফ্ল্যামেশন, অ্যালার্জিক টেন্ডেন্সি আছে। অ্যাজমা বেসিক্যালি একটা অ্যালার্জিক ডিজিজ। যাদের শরীরে অ্যালার্জির প্রবণতা বেশি থাকে তাদের অ্যাজমা হওয়ার চান্সেস বেশি। তো এই অ্যালার্জিটা যার আছে তার কিন্তু রয়েছে অ্যালার্জি, সেটা ইনহেলার দিলে সেই অ্যালার্জির মাত্রাটা কম থাকবে, কন্ট্রোল থাকবে, লাংস অনেক বেটার থাকবে। কিন্তু আপনি যদি মনে করেন যে আমি 3 বছর অ্যাজমার ইনহেলার নিলাম, আমার তারপরে ফুসফুসটা সারা জীবনের জন্য ভালো হয়ে গেল, আই এম ফ্রি অফ অ্যাজমা, আমার আর কোনোদিন কোনো শ্বাসকষ্ট হবে না। হতেই পারে আপনি পরের 1টি বছর সম্পূর্ণ ভালো থাকলেন, কিন্তু এটা কিন্তু ওভার দ্য টাইম গিয়ে আবার আপনার সমস্যা বাড়বে। যেভাবে বাইরে পলিউশন বাড়ছে, যেভাবে বাইরে ডাস্ট বাড়ছে, তাতে গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে, সেই ক্ষেত্রে সমস্যা আরও ভবিষ্যতে বাড়বেই। সুতরাং অ্যাজমা কিউরেবল কথাটা বলাটা একটু ভুল বার্তা। অ্যাজমা কিন্তু কমপ্লিটলি কিওর্ড হয় না, কিন্তু হ্যাঁ, অ্যাজমা 100% কন্ট্রোলেবল। আপনি ভালোভাবে ইনহেলার এবং ট্রিটমেন্টের মধ্যে থাকলে আর 5টা স্বাভাবিক সুস্থ মানুষের মতনই নর্মাল লাইফ লিড করতে পারবেন ইনহেলার নিয়ে। তো ম্যাম অ্যাজমা পেশেন্টদের ইনহেলার ছাড়াও কি আর কোনো প্রোটেকশন রয়েছে? ইনহেলার হচ্ছে অ্যাজমা মেন ট্রিটমেন্ট। তাছাড়াও অ্যাজমা পেশেন্টদের কিছু জিনিস থেকে বরাবরই সাবধানতা অবলম্বন করতে হবে। তার মধ্যে ধুলো, ধোঁয়া, ঠান্ডা লাগানো, ঠান্ডা জল, ঠান্ডা জিনিসপত্র খাওয়া, চেঞ্জ অফ ওয়েদারে তাদেরকে সাবধানতা অবলম্বন করা, রাস্তায় বেরোলে মাস্ক পরা, বাড়িতে যদি এসি থাকে সেগুলো প্রপারলি সার্ভিসিং করানো, যাতে ধুলো, ধোঁয়া, ঠান্ডা এই জিনিসগুলোর এক্সপোজার না হয়। যে কোনো ধরনের তীব্র গন্ধযুক্ত জিনিস ব্যবহার করা না করা বাড়িতে, যেমন পারফিউম বা খুব স্ট্রং বডি স্প্রে, বা ঘরে খুব মানে স্ট্রং রুম ফ্রেশনার বা এই জাতীয় জিনিসগুলো, যেগুলো থেকে লাংসে অ্যালার্জি হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে, সেগুলোকে অ্যাভয়েড করা ওভারঅল। এবং নেক্সট হচ্ছে ঠান্ডা থেকে মানে ইনফেকশন থেকে নিজেকে বাঁচানো। তাতে ধরুন এই যে সিজন চেঞ্জে ইনফ্লুয়েঞ্জা হয়, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন হচ্ছে, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস হচ্ছে, অ্যাজমার ডে টু ডে বাড়াবাড়ি যে সেটার প্রধান কারণ। সুতরাং ইনহেলার ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনেশন
অবশ্যই অ্যাজমা পেশেন্টদের করানো উচিত, নেওয়া উচিত, যাতে তাদের এই চট করে সিজন চেঞ্জ, ওয়েদার চেঞ্জে ইনফ্লুয়েঞ্জা ইনফেকশন, ফ্লু হয়ে যে বাড়াবাড়ি হয় অ্যাজমা, সেটা যাতে না হয়। আর একটা হচ্ছে নিউমোনিয়া ভ্যাকসিনেশন। অ্যাজমা পেশেন্টদের যেহেতু লাংস ইটসেলফ একটু দুর্বল বলতে পারেন, সেই ক্ষেত্রে তাদের নিউমোনিয়া হওয়ার, চেস্টে ইনফেকশন হওয়ার চান্সেস খুব বেশি থাকে। সেই ক্ষেত্রে নিউমোনিয়া ভ্যাকসিনেশন করিয়ে রাখা অবশ্যই উচিত, যাতে লাংসে মেজর নিউমোনিয়া হওয়ার চান্সেস কম। সুতরাং এই ডে টু ডে লাইফে নিজের কিছু লাইফস্টাইল মডিফিকেশন, প্রপার প্রোটেকশন নেওয়া এবং ইনহেলার, এই টোটাল 3টে জিনিস ফলো করলে অ্যাজমা পেশেন্টরা অ্যাবসলিউটলি একটা নর্মাল লাইফ লিড করতে পারে। ধন্যবাদ ডক্টর প্রিয়াঙ্কা ঘোষকে আমাদের সাথে এত গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করার জন্য, আর ধন্যবাদ আপনাদেরও আমাদের সাথে থাকার জন্য। Okay, thank you everyone. Thank you the Upkar team and the camera person and all. এই এখন তো সবকিছুই বেসিক্যালি আমাদের ডে টু ডে লাইফটাই সীমাবদ্ধ হয়ে গেছে মোবাইলের মধ্যে। তো থ্রু দ্য অ্যাপ ইউ ক্যান বুক ইউর রিকোয়ার্ড কনসালটেন্ট, যে কোনো ডাক্তারবাবুকে দেখান। বাট মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে নিজের রোগটাকে আইডেন্টিফাই করা, ডাক্তারের প্রপার ডাক্তার যেটা আপনার অসুখ অনুযায়ী রিকোয়ার্ড, সেই ডাক্তারের সঙ্গে প্রপার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সঠিক সময়ে কনসাল্ট করা এবং নিজেকে সুরক্ষিত রাখা। সেই কনসালটেশন আমি কাকে করব, কিভাবে করব, সেগুলো এখন অনেক সহজ হয়ে গেছে। আপনারা চাইলে কার অ্যাপ, যেগুলো এখন প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন, সেখান থেকে আপনারা যে কোনো কনসালটেন্টের অ্যাপয়েন্টমেন্ট নিন। আপনার নিয়ার বাই যে ডাক্তারবাবুকে দেখালে আপনি ভালো থাকতে পারবেন, সুস্থ থাকতে পারবেন। প্রপার ট্রিটমেন্ট করিয়ে ইনভেস্টিগেট করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।